অনেক টেলিভিশন চ্যানেল রয়েছে যে 2-3 মাস 4 মাস 5 মাস 6 মাসেরও বেতন হচ্ছে না সাংবাদিকদের বা অন্য অন্য সেক্টরে যারা সেই টেলিভিশনে কাজ করে তাদের বেতন হচ্ছে না, কিন্তু মালিকটা যে বড় পদে কিছু লোকজন বসিয়ে রেখেছে তাদের বেতন কিন্তু বকেয়া নেই। এটা কিন্তু আপনাদের খেয়াল করতে হবে, এটা কিন্তু কেউ খোঁজ নেয়নি। দেশে চলছে চরম তাপদাহ, এর মধ্যে ঢাকার হিট অফিসারকে নিয়ে তোড়পাড়। গরম কমাতে এই হিট অফিসার কি করতে পারে? একটা খুব এমন একটা প্রশ্ন করেছেন। ঢাকার বা উত্তরের একজন হিট অফিসার নিয়োগ করা হয়েছে এবং এইটা আমাদের সোশ্যাল মিডিয়া হোক গণমাধ্যম হোক নানাভাবে এই শব্দটাকে আমরা খুব বিতর্কিত করে ফেলেছি। কিন্তু আমি যদি এটা ইতিবাচক অর্থে নেই তাহলে অন্ততপক্ষে গরমটা অনুভব করে একজন মানুষকে তো অন্ততপক্ষে স্থানীয় সরকার মানে সিটি কর্পোরেশন নিয়োগ দিয়েছে, অন্তত একটা রুমের মধ্যে দিয়ে 1 ঘন্টা হলে সেটা ভাবে, অথবা কিছুই করছে না কিন্তু অফিসে আসবার জন্য সেটা ভাবতেছে যে আমি কেন যাচ্ছি, অফিসে কেন যাচ্ছি, তাহলে যাচ্ছি আমি হচ্ছে এই কর্মকর্তা যে তাপ বা অন্যান্য জলবায়ুগত কারণে নগরের মানুষের জন্য কোনো কল্যাণ করবার, সেটা ভাববার জন্য তো একজন মানুষ রয়েছে, এটাও তো ভাবলো। তারপর হচ্ছে যে এরকম কথা যদি বলি, ঢাল নাই তরল নাই নিধিরাম সর্দার, তাহলে উদ্যোগ নিল একজন হিট অফিসার নিয়োগ করলো, ঠিক আছে, কিন্তু তার যে কোনো মেশিনারিজ বা অর্গান বা কোনো যে তাদের নিয়ে কাজ করবে তার কোনো ব্যবস্থা আপনারা করলেন না, শুধু নিয়োগ দিয়ে আবার কিছু টাকা পয়সার খরচ করলেন, তাহলেও সেটা ভিন্ন বিতর্কিত হয়ে যাবে। কিন্তু আমি ওইটুকু বলতে চাই যে এই তাপাদহের মধ্য দিয়ে এর আগে, শুধু এই বছর না, এর আগ থেকেই অন্ততপক্ষে এখানে একজন নিয়োগ দিয়েছে, এটা একটা ভালো কাজ, কিন্তু এই কাজের মধ্য দিয়ে আমরা ফলটা পরে পেতে চাই এবং তাকে কাজ করবার জন্য আরও কিছু দিতে হবে, আরও অর্থ বিনিয়োগ করতে হবে, প্ল্যানটা করতে হবে নীতি নির্ধারকদের, এবং ওই মানে সে হিট অফিসার যার শব্দটা বললেন সে কিন্তু সিদ্ধান্ত দিতে পারবে না, সিদ্ধান্ত দিতে হবে রাজনৈতিক সরকারকে, সিদ্ধান্ত দিতে হবে যে মিউনিসিপ্যাল পর্ষদকে। এই পর্ষদ যদি দিতে পারে তাহলে এইটা ভালো হবে, আশা করছি সেটা দিবে, এবং তার মধ্য দিয়েও আজকে যে এই তাপের যে সংকটটা, আমরা তাপের যে কষ্ট পাচ্ছি, লক্ষ কোটি মানুষ ঢাকা শহরে যে কষ্ট পাচ্ছে, এখানে যে গাছপালা নাই, এখানে যে বাড়িঘর নির্মাণের করা হচ্ছে, জলাধারগুলো বন্ধ করা হয়েছে, সেগুলো শুধুমাত্র হিট অফিসার নিয়ন্ত্রণ করবে না, তদারকি করবে না, করতে হবে সিটি কর্পোরেশনকে। সে সিটি কর্পোরেশন যদি তাকে একটি কাজ দেয়, সে কাজ বাস্তবায়ন করবার জন্য উনি উদ্যোগ নেবে। আমরা অযথাই শুধুমাত্র এই হিট অফিসারকে সমালোচনা করে, সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করে একটু বাহাবা নিচ্ছি। সিদ্ধান্ত নিতে হবে সিটি কর্পোরেশনকে এবং তহবিল দিতে হবে সিটি কর্পোরেশনকে। রাজনৈতিক সিদ্ধান্ত ব্যতিরেকে ওই হিট অফিসার কিছু করতে পারবে না। টেলিভিশন চ্যানেলগুলোর ভয়াবহ দুরবস্থা, অনেকে ঠিকমতো বেতন দিতে পারছে না, সাংবাদিকরাও তাদের নৈতিকতা হারিয়েছে, এখন করণীয় কি? নৈতিকতার শব্দটা আপনি যখন বলেছেন সেসব প্রশ্ন আমার উপরেও আসবে, কারণ টেলিভিশনগুলো যে বেতন দিতে পারছে না, কিন্তু সেই টেলিভিশনগুলো আবার ডিজিটাল প্ল্যাটফর্মে যাচ্ছে, টেলিভিশনগুলো ইউটিউব চ্যানেল চালু করছে, নানা জায়গা থেকে তারা আয় বাণিজ্য করছে, বিজ্ঞাপন থেকে আয় বাণিজ্য করছে। কিন্তু আমরা কি জানি টেলিভিশন কত বিজ্ঞাপন থেকে আয় করছে একটা স্টেশন? আমরা কি জানি যে সাংবাদিকরা কি জানে, ওখানে কর্মরতরা কেউ জানে যে ইউটিউব থেকে চ্যানেল থেকে বা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে তারা কত আয় করছে এবং কত ব্যয় হচ্ছে? এটা কিন্তু আমরা জানি না। মালিকপক্ষ যেভাবেই হোক না কেন কোনো না কোনোভাবে তাদের ব্যয় বাড়াচ্ছে। একজন সাংবাদিককে 10,000 15,000 টাকা বেতন দিয়ে তারা কিন্তু চালাচ্ছে, কিন্তু মালিক পক্ষের কোনো প্রতিনিধি সে কিন্তু 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা টেলিভিশন থেকে বেতন নিয়ে নিচ্ছে। আপনার খোঁজ নেবেন, অনেক টেলিভিশন চ্যানেল রয়েছে যে 2-3 মাস 4 মাস 5 মাস 6 মাসেরও বেতন হচ্ছে না সাংবাদিকদের বা অন্য অন্য সেক্টরে যারা সেই টেলিভিশনে কাজ করে তাদের বেতন হচ্ছে না, কিন্তু মালিকটা যে বড় পদে কিছু লোকজন বসিয়ে রেখেছে তাদের বেতন কিন্তু বকেয়া নেই। এটা কিন্তু আপনাদের খেয়াল করতে হবে, এটা কিন্তু কেউ খোঁজ নেয়নি। আর হচ্ছে যে আমাদের কর্মের যে সংকট রয়েছে, আমাদের তো কাজ করতে হবে, এই কাজটা তো শিখেছি, অন্য কাজ তো আর শিখিনি। যারা এই মিডিয়াতে সংবাদ মাধ্যমে রয়েছে সেই মানুষটা অন্য একটা জায়গায় আবার তো নতুন করে তাকে যদি শুরু করতে হয় তাহলে সংকটে পড়বে। আর এখানে তো 4 মাসে 5 মাসের বকেয়া বেতন রয়েছে, 4 মাসের 5 মাসের বকেয়া বেতন রয়েছে, 3 মাসের বকেয়া বেতন রয়েছে, কিন্তু যারা পুঁজি বিনিয়োগ করে টেলিভিশনের মালিক হচ্ছে, সংবাদ মাধ্যমের মালিক হচ্ছে, তাদের কিন্তু আর্থিক কষ্টটা নেই। কিন্তু আমরা যারা কাজ করতে গিয়ে তাকে আয় যোগান দেই, টেলিভিশনের আয় বাড়াই, টেলিভিশনের বিজ্ঞাপন মানে রেভিনিউটা বাড়াই, কিংবা ইউটিউব চ্যানেলে তার রেভিনিউ বাড়িয়ে দেই,
কিংবা আমরা ডিজিটাল প্ল্যাটফর্মকে রেভিনিউ বাড়িয়ে দেই, তাদের কিন্তু পরিবার পরিজন রয়েছে। আমি না হয় সাংবাদিক হিসেবে এখানে খুব একটা সম্মান পাচ্ছি, ভালো লাগছে, কিন্তু দিন শেষে যখন আমি ঘরে যাই তখন কিন্তু আমি সাংবাদিক হিসেবে ঘরে যাই না। দিন শেষে যখন দরজায় দাঁড়াই আমি কারো স্বামী হিসেবে দরজায় দাঁড়াই। দিন শেষে যখন দরজায় দাঁড়াই আমি কারো বাবা হিসেবে দরজায় দাঁড়াই। দিন শেষে যখন আমি বাসায় দাঁড়াই, দরজার সামনে দাঁড়াই, কারো সন্তান হিসেবে দাঁড়াই। আমি যার স্বামী হিসেবে দাঁড়াই সে আমার কাছে ভরণ পোষণ চায়, আমাকে সাংবাদিক হিসেবে সে দেখে না, তার এবং কর্মক্ষমতার স্বামী হিসেবে দেখতে চায়। দিন শেষে ঘরে আমার যার বাবা হিসেবে দাঁড়ায় সে তার স্কুলের বেতনটা চায়, টিফিনের টাকাটা চায়। আবার যদি যার সন্তান হিসেবে দাঁড়ায় সে বাবা মা তার সন্তানের কাছে তার ঔষধের টাকাটা চায়। যখন সেটা না দিতে পারি ওই মালিক কিন্তু সেটা ভাবে না। আর আমি না হয় আত্মতুষ্টিতে ভুগলাম যে আমি সাংবাদিকতা করি, একজন সচিব আমাকে কোনো না কোনোভাবে মূল্য দিল, আমাকে একজন মন্ত্রী জিজ্ঞেস করলো কেমন আছেন, আসেন চা কফি খেয়ে যান, কিন্তু আমার সন্তানকে দিচ্ছে না। আমার বাবার ঔষধের জন্য সে কিন্তু বলে না 500 টাকা নিয়ে যান, আমরা চাইও না সেটা, কিন্তু আমার কর্মের বিনিময়ে আমি এই টাকাটা চাই। কিন্তু যখন আপনি দেন না আমার সাথে, আপনি আমাকেই দিচ্ছেন না। আমার বেলায় অনেক ঘটনা ঘটেছে, সাংবাদিকতার মধ্যেও নৈতিকতার সংকট তৈরি হয়েছে। যে মালিক পক্ষ আসছে তারাও শুধু ব্যবসা করতে আসছে, ওই মালিক কিন্তু সাংবাদিকতা করতে আসছেন না। বড় বড় টেলিভিশনের মালিক বলেন, তারা কিন্তু মালিকরা কিন্তু সাংবাদিকতা করতে আসে না, মালিক কিন্তু ব্যবসা করতে আসছে। তার ব্যবসার যে কোনোভাবে সেই ব্যবসার টাকাটা সে ওখান থেকে উঠিয়ে নেবে। কিন্তু আমরা যারা শ্রমিক, সে শ্রমিকের যে নুন ঘামের যে সংকটটা রয়েছে, এটা দাম দেওয়া দরকার, সেইটা ওনারা ভাবেন না। পৃথিবীতে এই যে পুঁজির যে ধরনে পুঁজির যারা বিনিয়োগ করে তারা পুঁজির আয় নেবে, ইনভেস্ট করে ইন্টারেস্টের জন্য, আর আমরা শ্রম দেই, শ্রমের যে ইনভেস্টর রয়েছে সেইটার পাওনা। এটা পৃথিবীর ইতিহাস রয়েছে। সারা পৃথিবীর শ্রমিকের কথা নিয়ে কথা বলবেন, আমরাও আলোচনা করব, ওদিন টেলিভিশন পত্রিকা বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। কিন্তু আপনি সাংবাদিক, আমি সাংবাদিক, যারা আমাকে দেখছেন তারাও অধিকাংশই যারা শ্রমিক রয়েছেন, কৃষি শ্রমিক হোক, গার্মেন্টস শ্রমিক হোক বা অন্য অন্য অফিসের শ্রমিক হোক, তাদের কথা কেউ ভাববে না, টেলিভিশনের কথা ভাববে না, পত্রিকার কথা ভাববে না। আরেকটা কথা আমি মনে করে দিতে চাই, সাংবাদিকরা সকল সেক্টরের, সকল শ্রমিকের, সকল মানুষের যদি অধিকার সুরক্ষা না হয় তা গণমাধ্যমে প্রকাশ করে, কিন্তু গণমাধ্যমে সাংবাদিকরা মানে যার মানুষরা এদের সংবাদ কিন্তু গণমাধ্যম প্রকাশ করে না, কারণ ওটা মালিক নিয়ন্ত্রিত হয়, বা মালিক এমন কিছু লোকজন ওই পত্রিকায় রেখে মানে টেলিভিশনে বা পত্রিকায় রেখে যায় শুধু তার পারপাস সার্ভ করবার জন্যই। কিন্তু এই সাংবাদিক যেখানে কর্মরত রয়েছে তাদের কোনো বিষয়টা দেখে না। এই বিষয়গুলো ভাবতে হবে আমাদের। পচন ধরেছে, আমাদের অর্থনীতিতে পচন ধরেছে, আমাদের রাজনীতিতে পচন ধরেছে, আমাদের সংবাদপত্রে বা গণমাধ্যমে টেলিভিশনে সেখানেও পচন রয়েছে। এখানে যে মালিকরা আসছে সেই মালিকদের মধ্যেও পচন রয়েছে, যার প্রেক্ষিতে অনেক সাংবাদিক অনেককে ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করতে হয়। কিন্তু আপনার রুটি রুজির পেটে যখন ক্ষুধা লাগে, পৃথিবীর সুকান্তের ওই কথাটা বলতে হবে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ জন ঝলসানো রুটি। তখন যে ক্ষুধা যখন লাগে ওই চাঁদের দিকে তাকালে তাদের পোড়া দাগটা মনে হয় ওইটা মনে হয় ভাজানো একটি রুটি, আমরা খেয়ে নেই। আমাদের এই সংকটগুলো সব জায়গায় রয়েছে এবং এই সংকটগুলো থাকবে। সমাজের উন্নততর যদি সমাজ আপনি চান তাহলে সুশাসন নিশ্চিত করতে হবে, সমাজে বৈষম্য কমাতে হবে। বৈষম্যর যদি না কমান আর সুশাসন যদি নিশ্চিত না করেন তাহলে আমি অনেক কথা বলতে পারবো, আমার মতো অনেকে কথা বলতে পারবে, সরকারও অনেক কথা বলবে, সুন্দরপুর কথার পিঠে অনেক সুন্দর সুন্দর কথা দিয়ে কথা বলবেন, কিন্তু মানুষের কাঙ্ক্ষিত কোনো উন্নতি হবে না এবং এখান থেকে কোনো পরিত্রাণের কোনো পথ পাবো না আমরা। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি।
আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।